সব গল্পেই একটা সময় আসে যখন নতুন মানুষগুলো নিঃশব্দে জায়গা নিতে শুরু করে আর পুরনো সম্পর্কগুলো নিজেদের অবস্থানটা আবার নতুন করে বুঝে নেয়। জীবন কখনো থেমে থাকে না, সে সামনে এগোয়, কখনো ধীরে কখনো অজান্তে অনেকটা দূরে। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্প ঘরে। আজ শুনবো সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 60তম পর্ব। চলো দেখি আজকের দিনটা কার জীবনে কি নতুন রেখা টেনে দেয়। পর্ব নাম্বার 60। আলী আহমদ খান গরুভারে কণ্ঠে বললেন, তোমার ফুপ্পিকে আসতে বলেছি, প্রয়োজনে আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে বলো না আমায়। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, আর কতদিন মনের ভেতর বিষেদ পুষে রাখবেন? এবার অন্তত সব কিছু ঠিক করে নেন। তোমরা কি চাইছো, আমি নিজ থেকে সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? আবির তপ্তস্বরে বলল, না, মনের বিরুদ্ধে আপনাকে কিছু বলতে বলছি না। আপনি ফুপিকে সত্যি বাসায় আনতে চাইলে ফুপিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দিবেন, বাসায় সবাইকে নিয়ে আসতে বলবেন, এইটুকুই। আমার কাছে ওদের কারো নাম্বার নেই। নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তোমাদের ফুপিকে বাসায় দাওয়াত দিতে চাচ্ছি, এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপি আসলেই হবে। তানভীরের সরল স্বীকারোক্তি। আপনার বোনকে আপনি বাসায় আনতে চাচ্ছেন, এ ব্যাপারে আমাদের মতামতের থেকেও আপনাদের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু, আপনি, কাকামণি, প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবশ্যকতায় আবার আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে, তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে? তানভীর মৃদু হেসে বলল, সে বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আমি, আমার বোনেরা কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার খারাপ আচরণ করব না। আপনার এবং এই বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। মিম আর আদিও তানভীরের সঙ্গে তাল মেলালো। মিম আর আদিকে মেঘ অনেক দিন আগে থেকেই ফুপির কথা বলছে, ফুপাতো ভাই বোনদের কথাও বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিম আর আদিও খুব এক্সাইটেড। মোজাম্মেল খান দুপুরের পরপর বাসায় আসছেন, এসেই সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমদ খানের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁজ মিটিয়েছেন। টানা 2 ঘন্টা আবিরের উপর রাগ ছেড়েছেন। বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটা ঘটনার নিগুড় বর্ণনা দিয়েছেন। হালিমা খান 2-1বার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে লাভ হওয়ার বদলে উল্টো ক্ষতি হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ন, তেমনি মোজাম্মেল খানও বড় ভাইয়ের অতিশয় ভক্ত। আলী আহমদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসা, সবটাই মোজাম্মেল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীর দুজনের ছন্নছাড়া আচরণে আলী আহমদ খান আর মোজাম্মেল খান দুজনই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরের একটু আধটু সিরিয়াসনেস দেখা গেলেও তানভীর বরাবরই গা ছাড়া ভাবে চলে। তার উপর আবির ইচ্ছেকৃত তানভীরকে আরও বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ না। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাতো, তাহলে এতদিনে তাদের অবস্থান আরও উপরে থাকতো। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমনি দুশ্চিন্তার অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে তাতেও যদি গুরুত্ব না থাকে, তবে ছেলের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েই দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সব কিছুর বহিঃপ্রকাশ ঘটছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে। আবির চাইলেও এখন কিছুই বলতে পারবে না। একটা কথা বলতে গেলে মোজাম্মেল খান আরও 10টা কথা শোনাবেন। তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তাড়ামি করিস না। আবির ধৈর্য রাখতে হবে, 2 ঘন্টা কেন, আরও 3 ঘন্টা বকলে সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করে পাবি না, সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আব্বুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভেতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য 1 পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আড়লো, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদার। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়ালো।
কারো উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে এক একদিন এক একজন পড়ে থাকবে আর ঘর গোষ্ঠী মিলে তাদের সেবা করবে। করো করো, আরো বেশি করে সেবা করো। দুধের সাথে আপেল, আঙুর, কলাও নিয়ে আসতা। মেঘ একগাল হেসে বলল, সব রেডি করা আছে, দুধ খাওয়া শেষ হলে ওইগুলো নিয়ে আসবো। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রুপের স্বরে কথাটা বলেছিলেন, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টো সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বু কি ঠাট্টা করলো নাকি সিরিয়াসলি বলেছে এটাই বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটে মিটে হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে কি যেন বলেছেন। মেঘ সে কথা বুঝেছে কি বুঝেনি কে জানে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো না তো কি আপনার বকা খাওয়াবো? মোজাম্মেল খান মেঘকে শুধালেন, তানভীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তেই দেখলো আবির মাথা দিয়ে না করতেছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানে না। এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে আসছেন। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানেই থাকুক অন্তত এখন এখানে তাকে ডাকবো না। 2 ঘন্টা যাব ছেলেটাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন। আর কত? আপনি এখন যান এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি। আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। তানভীর ঘণ্টাখানেক আগেই বাসে আসছে। আবিরের রুমে আসতেও চেয়েছিল, কিন্তু হালিমা খান বারণ করেছেন। মোজাম্মেল খানের সামনে আবির আর তানভীর দুজনেই গুরুতর আসামি। দোষ যেই করুক না কেন শাস্তি দুজনেরই প্রাপ্য। হালিমা খানের উদ্বেল কণ্ঠের কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না, নিজের রুমের দিকে চলে গেলেন। হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ ঘাড় কাত করে হ্যাসূচক সম্মতি জানালো। হালিমা খান চলে যেতেই আবির ফলের প্লেটের দিকে তাকালো। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে যে ফল বেশি গুরুত্বপূর্ণ সেসব ফলে প্লেট ভর্তি করে নিয়ে আসছে। আবির ভাবলেশীন কণ্ঠে বলল, এত ফল আনছিস কেন? কে খাবে? আপনি খাবেন। এত ফল খাইয়ে একদিন আমার শরীর ঠিক করার প্ল্যান করছিস নাকি? একদিনে না পারি, কিছুদিনই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আবির সুস্থির কণ্ঠে বলল, এত খেতে পারবো না, যেটুকু পারবো সেটুকুই খাবো। মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবির ভ্রুযুগল নাকের গুড়ায় টেনে রাজভারী কণ্ঠে শুধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভেতর কি চলছে? মেঘের মুচকি হাসি প্রখর হলো। বেশ কিছু সময় চলল মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আখিতে চেয়ে আছে তার কদমিনীর দুটো নেত্রে। আজ কতদিন পর আবিরের প্রিয়তমার অকৃত্রিম হাসি দেখছে, যাতে নেই কোনো রকম কৃপণতা। দীর্ঘ সময়ের হাসির নিমিত্তে মেঘের চোখ দুটো টলমল করছে। গাঢ় কমলা রঙের একটা জামার সাথে সাদার মধ্যে হ্যান্ড প্রিন্টের একটা ওড়না মেঘের গায়ে জড়ানো। কমলা আর সাদার কম্বিনেশনে মেঘকে আজ অপরূপা লাগছে। সেই সাথে ঠোঁটগুলো আজ মাত্রাতিরিক্ত লাল দেখা যাচ্ছে। চোখের নিচে কাজল কিছুটা লেপ্টে আছে। নিরবধি হাসির কারণে ঘামে চিকচিক করছে নাকের ডগা। কোনো রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধহয় আর হয় না। মুগ্ধতায় আবিরের দু চোখ আটকে আছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশা বিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করলো। আবির তখনও নীরের দৃষ্টিতে চেয়েই আছে। দৃষ্টির গভীরতা জুড়েই অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘের মোহমায়ায় জর্জরিত আবিরের হৃদয়। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতে আবির ভ্রুজুরে নাচালো। মেঘ ঠোঁট বিকিয়ে মৃদুস্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসতেছি এখনই। মেঘ কিছুক্ষণের মধ্যে 2টা প্লেট হাতে নিয়ে আসলো। 1 প্লেট ভর্তি ফল, আরেক প্লেটে 1 হালি সিদ্ধ ডিম। মেঘ ঠোঁটে হাসি রেখে প্লেট 2টা আবিরের সামনে রাখতে আবির বিষম খেয়ে উঠল। কাশতে কাশতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে 1 হালি ডিম, 1 প্লেট ভর্তি ফল, তার উপর মেঘ আরও 1 হালি ডিম আর 1 প্লেট ভর্তি ফল নিয়ে আসছে। আবির কাশতে কাশতে বলল, এই এসবের মানে কি? মেঘ হেসে বলল, এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনই আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে তা একদিনে পূরণ করে ছাড়বে। আবির মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে 1 গ্লাস দুধ, 1 হালি ডিম আর 1 প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে, খাওয়াতে কোনো প্রকার গাফলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম আমি কি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে?
একটু, তবে আপনি বললে শেষ করে ফেলবো। থাক, পরে খেয়ে নেন, আমি এখন আসছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা। আলী আহমদ খান বাসায় ফিরেই আবিরের থেকে নাম্বার নিয়ে গেছেন। মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে মাহমুদা খানের নাম্বারে কল দিলেন। মাহমুদা খানের ফোনে অলরেডি আলী আহমদ খানের নাম্বার ভাইজান লিখে সেভ করা, তাই চিনতে অসুবিধা হয়নি। কল দেওয়ার পর প্রথমবারেই কল রিসিভ হলো। মাহমুদা খান কণ্ঠ খাদে নামিয়ে ধীর কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় আছিস? বাসায়। আবির কেমন আছে? আগের থেকে কিছুটা সুস্থ। ভাবিরা কেমন আছে? বাকি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, যে কারণে তোকে ফোন দেয়া। আগামীকাল তোদের বাসা সবাইকে আমাদের বাসায় দাওয়াত, সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় চলে আসিস, আমার যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয়। ঠিক আছে ভাইজান। মাহমুদা খান ফোন রেখেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। আইরিন আর আসিফও মায়ের সাথে সাথে কাঁদছে। জন্মের পর থেকে মাকে দেখে আসছে, ভাইদের জন্য সব সময় কান্না করেন। ঈদ কিংবা কোনো উৎসব আসলেই তাদের মায়ের কান্না দেখতে হয়। 28 বছর পর খানবাড়িতে ঢোকার অনুমতি পেয়েছেন, সেই খুশিতে নিজের কান্না আটকে রাখতে পারছেন না। আলী আহমদ খানের রাগ এত সহজে কমে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। আবিরও ভেবেছিল অন্ততপক্ষে 1 থেকে 2 বছর চেষ্টা করলে হয়তোবা আব্বুর রাগ নিয়ন্ত্রণ আনা সম্ভব, কিন্তু বোনকে প্রথম দেখাতে উনি সবাইকে ডেকে জানিয়ে দিবে এটা কেউই ভাবেনি। আজ সকাল থেকে খানবাড়ির অন্দরমহলে কাজের ধুম পড়েছে। দুজন হেল্পিং হ্যান্ড, বাড়ির 3 কর্ত্রী সহ মেঘ, মিম আর আদিও কাজে ব্যস্ত। মেঘ কাজের ফাঁকে ফাঁকে আবিরকে দেখে আসে। আবিরের হাত অনেকটাই ঠিক হয়েছে, তবে পায়ের ব্যথাটা এখনও অনেক বেশি। আজ 3 ভাই একসঙ্গে বাজার করতে বেরিয়েছেন। বোনের পছন্দ মতো মাছ থেকে শুরু করে সবজি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মিম মেঘ মিলে চুপি চুপি একটা বরণডালও সাজিয়েছে, যেটা মিমের রুমে লুকিয়ে রেখেছে। আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে। মেঘ যেন কোনো প্রকার উশৃঙ্খল আচরণ না করে। আব্বু চাচুর প্রতি আবিরের বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। মেঘকে না আটকালে কখন কোন অঘটন ঘটবে তার আশঙ্কায় আছে। মেঘকে প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। তানভীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে তাও বলা যায় না। যদি ফুপির সাথে ফুপাকে দেখে আবিরের আব্বুর মাথা গরম হয়ে যায় তাহলেই সব ধ্বংস হয়ে যাবে। আবিরই বলেছিল ফুপিকে বাসায় আনার কথা, কারণ এখন আবিরের অসুস্থতার কারণে আলী আহমদ খানের মন এমনিতেই খুব নরম। এমত অবস্থায় ফুপিকে না আনতে পারলে পরবর্তীতে কবে সুযোগ পাবে তা জানা নেই। প্রায় 12টার দিকে ফুপিরা বাসায় আসছেন। মেঘ নিজ থেকে চিৎকার করে মিমকে ডাকছে, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজবেন্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে, আবিরদের সারপ্রাইজ দিবে ভেবেই কিছু জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না দেখে মেঘও ডাকাটাকি বন্ধ করে দিয়েছে। বাসায় ঢুকেই সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে, এ সময় মিম উপরের বেলকনি থেকে ডেকে জিজ্ঞেস করলো, আপু ওনারা কোথায়? মেঘ রুষ্ট হয়ে বলল, ওনারা চলে আসছে। মেঘ আবিরের রুমে চলে গেছে। মিম কি বুঝলো কে জানে, দ্রুত রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণডালা নিয়ে অন্য হাতে পা অবধি ঢাকা লং ড্রেসের এক পাশ উঠিয়ে ছুটছে। মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গাউন ড্রেস, এক পাশে ওড়না সেফটি বিন্দে আটকানো, স্ট্রেট চুলগুলো কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে। মিম ঠোঁটে রঞ্জকও লাগিয়েছে। মিমের হাতে কালো ফিতার ঘড়ি, অন্য হাতে কতগুলো চুড়ি, এক পায়ে পায়েল, সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলো পাথারি দৌড়ের কারণে মিমের কাজ হারানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশপাশ কোনো দিকে তাকানোর মতো সময় নেই। বরণডালা হাতে নিয়ে মেন গেট পার হতেই আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতেই সামনের ছেলেটা দ্রুত সরে গেছে। মিমের হাতের বরণডালা সহ ফুলের পাপড়ি সব পড়ে গেছে। সাথে সাথে মিমও ধপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল, ও মা গো! চিকন লম্বা এক ছেলে 2 কদম এগিয়ে এসে শুধালো, ব্যথা পেয়েছো? মিম রাগে কটকট করে বলল, এই কে আপনি? আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়ে আবার জিজ্ঞেস করেন ব্যথা পাইছে কি না? আপনার সাহস তো কম না? আবারও আর্তনাদ করতে করতে বলল, ওফ আমি শেষ। ছেলেটাও খ্যাপাস্বরে বলল, নিজে দেখে চলতে পারো না, আবার আমায় দোষারোপ করছো? আমি কি তোমায় ফেলছি নাকি? নিজের গায়ে জোর নাই, আবার আমায় বলতে আসে। মিম এখনও মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথায় উঠে যাচ্ছে। রাগে কটকট করতে করতে বলল, একদম গায়ের জোর নিয়ে কথা বলবেন না, আপনি ইচ্ছে করে আমায় ফেলছেন, আমি এখনই ভাইয়াকে ডাকবো। এমন সময় মেঘ আসছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শুধালো, কি রে তুই এখানে বসে আছিস কেন?
মিম ফোঁস করে উঠল, গাল ফুলিয়ে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলা শুরু করলো, আমি এখানে শুধু শুধু বসে আছি না, এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা নিরুদ্বেগ কণ্ঠে বলল, আপু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। ভেতর থেকে কে ছুটে আসে আমি কিভাবে বুঝবো? আমি ভেতরে ঢুকছি, সে হুট করে সামনে চলে আসছে। আমি ভয় পেয়ে কিছুটা সরে গেছি আর সে পড়ে গেছে। না আপু, উনি ইচ্ছে করে ফেলছে। তুমি ভাইয়াকে এখনই ডাকো, এই ছেলের বিচার করতে হবে। ওফ, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে। মেঘ মৃদু হেসে বলল, আরিফ তুমি ভেতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, আপু সত্যি আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্ত স্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবে একটু সাবধানে থেকো। এসেই পাগলকে উস্কে দিয়েছো, এর পরিণাম কি হবে আমার জানা নেই। ভেতরে যাও। আরিফ ভেতরে চলে গেছে। মিম রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপু ওই ছেলেকে ভেতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমায় এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে? তুমি আমার বোন হয়ে এটা করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে ওঠ, কাজের কাজ কিছু করতে পারিস না। তখন চিৎকার করে ডাকলাম বরণডালা নিয়ে নামতে, তুই নামিসনি। ওরা সবাই ভেতরে চলে গেছে, এতক্ষণে তোর খবর হয়েছে। বরণ তো হলোই না, বরং শুধু শুধু কোমরে ব্যথাটা পেয়েছিস, সাথে ড্রেসটাও নষ্ট করেছিস। মিম মেঘের হাত ধরে কোনো রকমে উঠল। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ঝাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম 2-3 বার চেষ্টা করলো। কিছুটা ঠিক হওয়ার পর মেঘকে ধরে ধরে ভেতরে ঢুকলো। আবিরের রুমের দরজার সামনে আসতেই আকলিমা খান শুধালেন, কিরে কি হলো তোর? মিম রাগে বলতে নিল, এই ছেড়ে। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বললেন, সারাদিন উল্টোপাল্টা দৌড়াবে, ব্যথা তো পাবি, বেশি ব্যথা পাইছিস? সিরিয়াস আলোচনায় মিমের ব্যথাটা আলোচনার মোড় ঘুরিয়ে ফেলেছে। আবিরও তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছু হয়নি, আমি এখনই ওষুধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আবিরের রুমে আলী আহমদ খান ব্যতীত আর সবাই উপস্থিত। আলী আহমদ খান নিজের রুমেই বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমলেও বোনের হাজবেন্ডকে তিনি এখনও মন থেকে মানতে পারছেন না, তাই সামনেই আসছেন না। মোজাম্মেল খান, মালিহা খান, হালিমা খান আলোচনা করে মাহমুদা খান আর ওনার হাজবেন্ডকে আলী আহমদ খানের রুমে পাঠাচ্ছেন। 28 থেকে 30 বছরের গড়ে ওঠা অদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড প্রয়োজনে আলী আহমদ খানের পায়ে ধরতেও রাজি। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 60তম পর্ব। আজ ছোট ছোট মুহূর্তগুলো ভবিষ্যতের গল্প লিখতে শুরু করে দিয়েছে। কিছু হাসি, কিছু দুষ্টামি, কিছু অদ্ভুত নীরবতা, সব কিছু মিলিয়ে একটা নতুন অধ্যায়ের ইঙ্গিত স্পষ্ট। গল্প এখনও শেষ হয়নি, বরং আসল পরিবর্তনগুলো হয়তো সামনে অপেক্ষা করছে। যদি আজকের অধ্যায় তোমার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের অধ্যায়ে। ততক্ষণ পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসাতেই এই গল্প সামনে এগোবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।